ভালো মানে পড়াশোনার ব্যাকগ্রাউন্ড, একাডেমিক ক্যারিয়ারটা এত বেশি বর্ণিল ছিল, শিক্ষকতায় যোগ দিলেন। দেশের বাইরে থেকে পড়াশোনা করে আসার পরে রাজনীতির মতো এত পিচ্ছিল একটা পথে হাঁটার ইচ্ছে কেন হলো? আসলে দেশে জাস্ট মানে বিদেশে পড়াশোনা করে বিদেশে অনেক বছর কাজ করে তারপর দেশে এসেছি। দেশে এসে প্রাইমারিলি যে কাজটা শুরু করেছিলাম সেটা ছিল আপনার একাডেমিয়ার সাথে কনসাল্টিংয়ের যে প্রবলেমটা হলো যে একটা সময় যখন রাজনীতির সাথে সম্পৃক্ত হলাম তখন যেহেতু খুব শীঘ্রই আমি বিরোধী রাজনীতি সরকার বিরোধী রাজনীতির ভিতরে চলে গেলাম, সো কনসাল্টিংয়ে আর কেউ চাকরি দিল না। মানে কনসাল্টিং তো আসলে চাকরি না, ইউ গেট কন্ট্রাক্ট, তো কনসাল্টিংয়ে আর কেউ আর কি কাজ দিল না। সো তখন শুধু একাডেমিয়াতেই রয়ে গেলাম। তারপরে এই বিগত 17 বছর একাডেমিয়াতে। আর রাজনীতিটা আসলে সম্পৃক্ততাটা ছিল আপনার কাজ ওরিয়েন্টেড, মানে রাজনীতিবিদ হওয়া ওরিয়েন্টেড না, কাজ ওরিয়েন্টেড। যে একজন একাডেমিক এবং একজন কনসালটেন্ট হিসেবে একটা রাজনৈতিক দলকে উপদেশ দেয়া তারা কীভাবে তাদের নির্বাচনের জন্য তৈয়ারি করতে পারে। কিন্তু এই নির্বাচনের জন্য তৈয়ারি করার উপদেশ তাদেরকে দিতে দিতে নির্বাচনটা এমন একটা জায়গায় চলে গেল যে গণতন্ত্র উদ্ধারের জন্য একটা যুদ্ধ করতে হলো। ওই জায়গা থেকে যখন সরকার বিরোধী একটা জায়গায় গেলাম তখন আসলে মানে পুরো জীবনটাই পাল্টে গেল। এবং তখন মানে রাজনৈতিক সম্পৃক্ততাটা খুব তাড়াতাড়ি এত গাঢ় হয়ে গেল যেখান থেকে বের হওয়া সম্ভব ছিল, এবং বের হতে চাইও নি। মানে যুদ্ধে গেছি তো একটা কারণে যে এইটা বিশ্বাস করি, এটা বাস্তবায়ন করতে চাই। তো এইটা বাস্তবায়ন তো একমাত্র রাজনীতির মাধ্যমেই সম্ভব। তো সেখান থেকে আসলে রাজনীতিতে সঠিকভাবে পদার্পণ। সেই জায়গা থেকে আমি বলবো যে আমাদের দেশে এখন যে একটা নতুন ধারা এসেছে যে তরুণরা রাজনীতিতে আসবে এবং তাদের সম্পৃক্ততা কন্ট্রিবিউশন নিয়ে বর্তমান প্রজন্মের যারা তরুণ আছে তারাও কিন্তু অনেক বেশি আশাবাদী। আপনার রাজনীতিতে পদার্পণ আমরা দেখলাম সেটি হচ্ছে জাতীয় পার্টির মাধ্যমে। পরবর্তীতে 2015-এ জাতীয় পার্টি থেকে সম্পর্ক ছিন্ন, নিজস্ব একটি পার্টি গঠন এবং তার পরবর্তীতে আবার বিএনপিতে যোগদান। বিএনপিতে যোগদান এখানে একটা জিনিস পরিষ্কার করি, আমি এটা অনেকবার পরিষ্কার করেছি, আজকে আপনার অডিয়েন্সের জন্য পরিষ্কার করি। আমরা বিএনপি নেতৃত্বাধীন আপনার যুগপৎ আন্দোলনের অংশ। সো এনডিএম মানে আমার দল, গণ অধিকার পরিষদ নূরের দল, গণসংহতি আন্দোলন সাকি সাহেবের দল, বাংলাদেশ জাতীয় পার্টি আন্দালিফ পার্থ সাহেবের দল, আমরা সবাই যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে বিএনপির সাথে এসেছি। এখানে যেহেতু একদম শেষে মানে নির্বাচনের ঠিক প্রান্তকালে একটা আইন বদলানো হয় যে আমরা জোটের মার্কা নিতে পারবো না, এবং সেখানে প্রিপারেশন বা অনেক কিছু রিলেটেড ঝামেলা ছিল। তার জন্য আমরা লিগ্যাল এবং আপনার স্ট্র্যাটেজিক কারণে আমরা বিএনপির মার্কা নিয়ে নির্বাচন করি। তো বিএনপির মার্কা নিয়ে মানে ধানের শীষ নিয়ে যদি নির্বাচন করতে হয় তাহলে যেহেতু আমরা আবার জোটের ভাবে মানে জোট মার্কা পেতে পারে না, সো তখন লিগ্যাল এবং স্ট্র্যাটেজিক কারণে আমি বিএনপির ফর্ম ফিল আপ করে নির্বাচন করেছি। আমরা এনডিএম বিএনপির পার্টনার। হ্যাঁ, অবভিয়াসলি আমরা সরকারে আছি, সরকারের নেতৃত্বে বিএনপি আছে এবং সরকারের নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আছে। সো আমরা সকলেই, সেটা আমি বলেন, আন্দালিব রহমান পার্থ বলেন, জোনায়েদ সাকি বলেন, নুরুল হক নূর বলেন, আমরা যারাই বিজয় নিয়ে এসেছি পার্লামেন্টে আমরা সবাই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আছি। দলগতভাবে এটা স্ট্র্যাটেজিক লিগ্যাল মুভ ছিল, মানে আমি এনডিএম ছেড়ে বিএনপিতে আসিনি। আচ্ছা, এটা পিওরলি লিগ্যাল স্ট্র্যাটেজিক ছিল, নির্বাচন কেন্দ্রিক। এবং নির্বাচন আমরা দেখেছি কত কঠিন একটা নির্বাচন হয়েছে, কত জায়গায় কত কিছু হয়েছে। সো সেই জায়গা থেকে আমি এখনো বিশ্বাস করি সঠিক ডিসিশন ছিল। 2013 সালে আপনি সম্ভবত 20 ঘন্টার জন্য গুম ছিলেন। 2 দিন, জি 2 দিন, জি। আচ্ছা, তার মানে 20 ঘন্টা নয়, সেটা মানে ঘন্টা হিসাব ছিল না, 2 দিন ছিল। হ্যাঁ, মানে 48 আওয়ার্স আসলে গুনিনি। আমরা একটু জানতে চাই আসলে ওই 2 দিন কি হয়েছিল আপনার সাথে। বেসিক্যালি আমি সরকারের নির্বাচনের বিরুদ্ধে গেছিলাম, নির্বাচনের বিরুদ্ধে কথা বলেছিলাম। সরকার সেটাকে একটু থ্রেট হিসেবে মনে করেছিল, তখনকার স্বৈরাচারী সরকার, এবং তখন তারা আমাকে তুলে নেয়, মানে গুম করে। এবং তারপর আমার উপরে অনেক ধরনের প্রেশার অ্যাপ্লাই করা হয়। সরকার যা বলছে, মানে ওই স্বৈরাচারী সরকার যা ইনস্ট্রাকশনস দিচ্ছে সেই মোতাবেক কাজ করবার জন্য। যখন আমি কাজ করতে অপারগতা প্রকাশ করি, অনেক ভয় ভীতি বা অনেক কিছু করবার পর যখন তবু আমি অপারগতা প্রকাশ করি, তখন তারা আমাকে বাধ্য করে দেশের বাইরে পাঠিয়ে দেন।
কতদিন ছিলেন দেশের বাইরে? 2.5 মাস, 2 থেকে 2.5 মাস। মানে এগেন হয়তো অনেক বছর থাকতে হতো বা হয়তো এই 5ই আগস্টের পর ফেরত আসতে পারতাম, কিন্তু যেটা হয়েছিল যে তখন আমি যেই দলের সাথে সম্পৃক্ত ছিলাম, জাতীয় পার্টি খুব তাড়াতাড়ি সরকারের সাথে একটা সমঝোতায় চলে যায়। আমি ওই সমঝোতার বিরোধী ছিলাম, কিন্তু জাতীয় পার্টি সমঝোতায় চলে যায়। সো যেহেতু জাতীয় পার্টি চলে যায় এবং আমি পার্টির অংশ, সো তখন আমার বিরুদ্ধেও যত আপনার অসুবিধাগুলো ছিল সরকার, সেগুলো মোটামুটি ক্লিয়ার হয়ে যায়। কিন্তু তারপর যেহেতু আমার ওই নির্বাচনের সাথে অসুবিধা ছিল, ফেরত আসার পর একটা সময় পরে আমি জাতীয় পার্টি থেকে বিচ্ছিন্ন হয়ে যাই। আচ্ছা, তো বিচ্ছিন্ন হওয়ার পেছনের গল্পটা আসলে এটা মেইন কারণ, জি এটা মেইন কারণ। মানে আরো ছোটখাটো কারণ যে ছিল না তা না, বড় ছোটখাটো কারণগুলো এইটার জন্যই তৈরি হয়েছিল। ববি ভাই, এবার একটু পারিবারিক বিষয়ে কথা বলতে চাই। এই গেল নির্বাচনের ঠিক আগ মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে তো বটেই, আমরা মেইন স্ট্রিম কিছু মিডিয়াতেও দেখেছি আপনার বাবার কিছু সাক্ষাৎকার প্রচারিত হয়েছে, এবং সেখানে উনি সরাসরি বলছিলেন যে আপনার সাথে তার দেখা সাক্ষাৎ কথাবার্তা। এটা মিডিয়ার একটা অসুবিধা আছে। ওই সাক্ষাৎকারটা যদি পুরো দেখেন তাহলে উনি আসলে বলেছেন যে রিসেন্টলি একদমই আমার সাথে কোনো দেখা সাক্ষাৎ নেই, কারণ নির্বাচন নিয়ে ও অনেক ব্যস্ত। কিন্তু ওই লাস্টের লাইনটা কিছু জায়গায় কভার করা হয়েছে, কিছু জায়গায় কভার করা হয়নি। সো লাস্টের লাইনটা যে যে জায়গায় কভার করা হয়নি সেই যে জায়গায় দেখে মনে হয়েছে যে আমার সাথে ওনার কোনো দেখা সাক্ষাৎ নেই। হ্যাঁ, মানে মনে হচ্ছিল যে পারিবারিকভাবেই আপনারা বিচ্ছিন্ন। না, একেবারেই না। অবভিয়াসলি সর্ট অফ উনি ভিন্ন বাড়িতে থাকেন, ওনার বাড়িতে থাকেন, আমি ভিন্ন বাড়িতে থাকি, আমার বাড়িতে থাকি, কিন্তু রেগুলারলি ওনার সাথে দেখা হয়। এবং আমরা যেমন মনে করেন পারিবারিকভাবে আমাদের একটা সিস্টেম আছে, মানে আমার সন্তানদের নিয়ে আমরা প্রত্যেক উইকেন্ডে, মানে এভরি উইক একটা ডিনার মিনিমাম আমার বাবা মার সাথে করি। এটা ইউজুয়ালি আমরা ফ্রাইডেতে করি, কারণ ফ্রাইডেতে উইকেন্ড যেহেতু আমার ভাই, তার পুরো পরিবার, আমার বোনের পরিবার যখনই থাকতে পারে সকলে মিলে আমরা একত্রিত ফ্রাইডে ডিনার। ফ্রাইডে যদি আমরা বাই চান্স মিস করি, স্যাটারডে ডিনার। সো অন্য কতবার দেখা হোক আর না হোক, সপ্তাহে মিনিমাম একবার দেখা হয়। আপনি আগে যখন দেখেছেন পড়াশোনার আমাদের যে শিক্ষা ব্যবস্থা রয়েছে সেটা সম্পূর্ণ ছিল ক্লাসরুম ভিত্তিক, বাট এখন তো ক্লাসরুম থেকে বেরিয়ে এসে একজন মন্ত্রী হয়ে আপনার দৃষ্টিভঙ্গি থেকে দেখতে হচ্ছে, তো সেই জায়গা থেকে শিক্ষা ব্যবস্থা নিয়ে বর্তমানে আপনার ভাবনাটা কি? শিক্ষা ব্যবস্থা নিয়ে আমাদের অনেক বড় বৃহত্তর প্ল্যানস আছে, চিন্তা আছে। এই চিন্তাগুলো আসলে বা এই প্ল্যানগুলো সাজানো মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যেই একটা ভিশন তৈরি করে দিয়েছেন আমাদের শিক্ষা ব্যবস্থার জন্য, মানে ক্যারিয়ার ওরিয়েন্টেশন, নিড বেসড এডুকেশন, গ্লোবাল কম্পিটিশনে যেন আমাদের তরুণরা দাঁড়াতে পারে। সো ওই আঙ্গিকে এখন বৃহত্তরভাবে আমরা সাজাচ্ছি। প্রাথমিক গণশিক্ষা এটা আমার দায়িত্ব। সো প্রাথমিকটাই ফাউন্ডেশন। ডেফিনেটলি আমরা যেটা দেখেছি অলমোস্ট মোর দ্যান 50%, মানে অর্ধেকের বেশি শিক্ষার্থীরা প্রাথমিক এডুকেশন শেষ করে, কিন্তু প্রাথমিক এডুকেশনের যে স্কিলসগুলো তাদের পাবার কথা, মানে ভাষা কেন্দ্রিক, আপনার অঙ্ক কেন্দ্রিক যে স্কিলসগুলো তাদের থাকার কথা সেকেন্ডারিতে যাওয়ার সময়, সেগুলো তারা পায় না। সো এই জায়গায় বড় বদল আনতে হবে। শিক্ষাকে আমরা কম্পালসারি করেছি, প্রাথমিক শিক্ষা, কিন্তু আমরা সো ফার অ্যাবাউট 78-79% সাক্ষরতার হার পেয়েছি, মানে সিগনেচার। আসলে শিক্ষা ঠিক না, সিগনেচার। আমাদের পরিকল্পনা হলো আমরা বেসিক শিক্ষা, নট জাস্ট সিগনেচার, এইটা 100%তে নিয়ে যেতে চাই। সো সামনে অনেক স্ট্রাগলস আছে, কঠিন হবে পথটা, দুর্গম হবে, কিন্তু আমরা খুবই কনফিডেন্ট যে আমরা এই পথটা পাড়ি দিতে পারবো। 5 বছরের সময়কালে মানে শিক্ষা ব্যবস্থা ঢালাওভাবে আবারও মানে সাজানো গোছানো, এটা কি সম্ভব মনে হয়? হ্যাঁ, সম্ভব। মানে আমরা যেটা করতে চাই আসলে যে 5 বছরের সিস্টেমটা আমরা নতুন সিস্টেম আমরা ধারাবাহিকভাবে আগামী 2, 3, 4, 5 বছরে নিয়ে আসব। এটার ফল আমরা এই সময়টায় পাবো, বাট মেজর ফল পাবো হয়তো আরও 10 বছর যেয়ে। মানে 10 বছর পর দেখবেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা পুরো বদলে গেছে, মানে প্রত্যেকটা শিক্ষার্থীর অবস্থান বদলে গেছে 10 বছর পর যেয়ে। কিন্তু এই যে 10 বছর পরে যেটা বদলানো, সেটার বদলানোর ব্যবস্থাটা আমরা আজকে থেকে আগামী 2-3 বছর, 3-4 বছরে করব। সো অ্যাকচুয়ালি কাজটা শুরু করতে হবে এখন, কিন্তু ফলাফলটার যদি প্রত্যাশা আমরা করতে চাই তাহলে একটু সময় লাগবে। আমরা যদি একটু দেখি আমাদের মানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং স্নাতক এবং পাশাপাশি মাদ্রাসা বোর্ড যে কারিকুলাম মানে সিস্টেমটা রয়েছে, সেখানে আমাদের সিলেবাসের কিন্তু অনেক পার্থক্য রয়েছে, শিক্ষারও অনেক পার্থক্য রয়েছে।
কিন্তু যখন আমরা সার্টিফিকেটটা পাই সেই সার্টিফিকেটের জায়গায় সমমান দেয়া হয়। জি, আসলে কি সেটা সমমান হয়? না এটা সমমান না, এবং যদিও এটা আমার দায়িত্বের ভেতরে এখন আর পড়ে না, সো এটা যাদের দায়িত্বে পড়ে তারা এটা নিয়ে বৃহত্তর আলোচনা করলে আরও মানানসই হয়। তবে এতটুকু আমি বলতে পারি যে মাননীয় প্রধানমন্ত্রীর যে ভিশন, সেটার আঙ্গিকে একটা বৃহত্তর কারিকুলাম আমব্রেলাতে আমাদের পুরো শিক্ষা ব্যবস্থা, মানে যতগুলো স্ট্রিম আছে, বাংলা মিডিয়াম ইংলিশ ভার্সন, গ্লোবাল ইংলিশ মিডিয়াম, মাদ্রাসা, আপনার আলেয়া মাদ্রাসা, কমি, মানে যতগুলো স্ট্রিম আছে এই সবগুলো আসলে সমমানে আনার এটা মাননীয় প্রধানমন্ত্রীর ভিশনের অংশ। এটা নিয়ে বেশ কিছু কাজের সাথে গত 2 সপ্তাহ আমি জড়িত ছিলাম। এখন একটু পোর্টফোলিও বদল হয়েছে, এখন আমি প্রাথমিকটা দেখছি, বাট এই জিনিসগুলো হবে এবং আগামীতে এটা নিয়ে ওটার দায়িত্বে যারা আছেন তারা আরও বৃহত্তরভাবে আপনাদের সাথে কথা বলতে পারবেন। আর আপনি যেটা বললেন যে প্রাথমিক শিক্ষা তো হচ্ছে ফাউন্ডেশন, এই ক্ষেত্রে আসলে আপনার জন্য সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং কোনটি হবে? সবাইকে সব প্রাথমিক কিছু শিক্ষার জিনিস আওতায় চ্যালেঞ্জিং। আনা। দেখেন, আমি বিশ্বাস করি 3টা জিনিস যদি ঠিক থাকে শিক্ষা ব্যবস্থা ঠিক থাকে। হ্যাঁ, কারিকুলাম, ক্লাসরুম, কনসিস্টেন্সি। কারিকুলাম একদম ঠিক হতে হবে। ক্লাসরুমে যেমন টিচার আছে, এনভায়রনমেন্ট আছে, হ্যাঁ, আপনার শিক্ষার্থীর মোটিভেশনের ব্যাপার আছে, এই ক্লাসরুমে সব কিছু ঠিক থাকতে হবে এবং এই যে দুটো জিনিস ঠিক করলে এটা কনসিস্টেন্টলি অ্যাক্রস দ্য বোর্ড থাকতে হবে। এই 3টা কাজ যদি আমরা করতে পারি, আমরা শিক্ষা ব্যবস্থায় আসলে আমূল পরিবর্তন আনতে পারি। সো আমরা কারিকুলামের দিকে হাত দিব। প্রাথমিক শিক্ষা আসলে এখন যেটা হয়েছে শুধু পাঠ্যপুস্তক কেন্দ্রিক, ভারী ব্যাগ নিয়ে যে চিত্রটা আমরা পাই, ভারী ব্যাগ নিয়ে আমাদের সন্তানরা স্কুলে যাচ্ছে, ঘাড় বেঁকে যাচ্ছে, Right. এটা আসলে প্রাথমিক শিক্ষা হবার সারাক্ষণ কথা বসে না। থাকা, জাস্ট কোচিং করা, Right. ক্লাসরুমের সময় দেওয়া। এবং আরেকটা ব্যাপার একটু আমি এটার সাথে অ্যাড করতে চাই যে আমাদের শিক্ষকদের যে মান এবং তাদের যে মানসিকতা, সেটারও কিন্তু পরিবর্তন প্রয়োজন। নিশ্চয়ই, কারণ- সেখানে টিচার ট্রেনিং, টিচার কিভাবে আমরা সিলেক্ট করছি, সিলেকশন ট্রেনিং, এগুলো অনেক গুরুত্বপূর্ণ। এবং এই জায়গায় অ্যাটলিস্ট প্রাথমিকের কথা আমি এখন বলছি, আমরা বড় বদল আনতে যাচ্ছি। আপনার কি মনে হয় একজন শিক্ষামন্ত্রী হিসেবে আপনার জনপ্রিয়তা আমাদের যারা স্টুডেন্ট রয়েছে তাদের কাছে কতটা হবে? মানে এখানে তো আমি আশাবাদী যে কাজগুলো যদি সঠিকভাবে করতে পারি। আমরা মাত্র দায়িত্বে আসলাম এবং এখন আমি এমনও শুনেছি যে শিক্ষার্থীরা একটু আতঙ্কিত যে নতুন মন্ত্রী প্রতিমন্ত্রী এসে অনেক কিছু নতুন করতে পারে, তাদের একটু জীবন দুরূহ করতে পারে। এটা অনেকে কিন্তু একেবারেই এটাও সত্যি না। বলছে যে স্যার তো দেশের বাইরে থেকে পড়াশোনা করে এসেছে। না, এই কথাটাও সত্যি না। আমাদের দেশে প্রথমত হলো আমি দেশেই পড়াশোনা করেছি, আমি বিশ্ববিদ্যালয় দেশের বাইরে পড়েছি। কিন্তু যদি আপনি বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতা বলেন, আমি 17 বছর বিশ্ববিদ্যালয়ে পড়াই দেশে। সো এগেন, দেশের সবকিছু অতপ্রুতভাবে এটার সাথে আমি পরিচিত। একই সাথে এবং গত 15 বছর শিক্ষার্থীদের যে মনোভাব আছে, মানসিকতা আছে, সেটার সাথেও আপনি খুব ভালোভাবে তার মানে পরিচিত। অনেক দূর। মানে এগেন দেখেন, আমরা যে কোনো সময় আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যতই হোক না কেন, 20 কোটি জনতা নিয়ে আমার অভিজ্ঞতা নেই, কারণ নেই। মানে আমি ফর দ্যাট ম্যাটার, কেউ যদি বলে যে না আমি দেশে সারা জীবন পড়াশোনা করেছি, তাই বলে তুমি 20 কোটি জনতার কথা জানো না, কেউই জানে না। আমাদের জানার একটা প্রচেষ্টা থাকতে হবে, কোন জিনিসগুলো সবচেয়ে ভালো কাজ করে সেটা দেখার, বোঝার একটা প্রচেষ্টা থাকতে হবে। সেইগুলো চিন্তা করে আমরা কাজে আগাচ্ছি। সরাসরি শিক্ষার্থীদের সাথে যুক্ত হওয়ার মতো কোনো প্ল্যাটফর্ম কি আপনি তৈরি করতে চান, যেখানে শিক্ষার্থীরা তাদের মনোভাব আমরা আপনার সব কাছে জায়গায় প্রকাশ এটা করতে পারবে? চাই, স্পেশালি যেহেতু আমি প্রাথমিক নিয়ে ডিল করছি, সব স্টেক হোল্ডার্স, শুধু শিক্ষার্থী না, কারণ শিক্ষার্থীরা একেবারেই খুব অল্প বয়স্ক, গার্ডিয়ানস মানে বাবা মারা বা গার্ডিয়ান যারা আছে, শিক্ষকরা, এই প্রত্যেকটা স্টেক হোল্ডারের জন্য আপনার ইনফরমেশন এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম আমরা তৈরি করতে চাই। সো সেগুলো নিয়ে আমরা আগাচ্ছি ইনশাআল্লাহ। ওকে, সো দায়িত্ব নিয়ে অনেক কথা হলো, এবারে একটু দায়িত্বটা কতখানি উপভোগ করছেন সেটা জানতে চাই। মন্ত্রিত্ব উপভোগ্য কতটা? আমি জানি না আসলে কেউ আদৌ উপভোগ করে কি না। না, কারণ কি দেখেন, মানে আপনি যখন এই দায়িত্ব পাবেন, ওই দায়িত্ব মানে কিন্তু কাজ, এবং এই কাজটা আমি অত্যন্ত আনন্দিত, গর্বিত যে প্রথমত দেশের জনগণ আমাকে আমার উপরে আস্থা রেখেছেন, বিশ্বাস করেছেন যে এই দায়িত্ব আমাকে দেয়া যায়। সো তার জন্য আমি সংসদ সদস্য হয়েছি, এবং তারপর ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে যে উনি আস্থা রেখেছেন এবং বিশ্বাস করেছেন যে এই মন্ত্রণালয়ের গুরু দায়িত্ব আমি পালন করতে পারি। সো সেই জায়গা থেকে এখন দায়িত্ব পালন করার কাজ, সো এই কাজে নিয়োজিত তাহলে আছে। দায়িত্বটা কতখানি প্রেশার আপনাকে না, কোনো দিয়েছে? প্রেশার না, কারণ আমরা মানে বেসিক্যালি মানে some people live for this. I am one of those people. মানে আমি আসলে মানে আমার
টার্গেটই হলো এই কাজগুলো করা। সো যতক্ষণ পর্যন্ত কাজ করার সুযোগ না পাই ততক্ষণ পর্যন্ত আমি উদ্গ্রীব থাকি, টেনশনে থাকি যে সুযোগটা কখন পাবো, কিভাবে পাবো। তো সুযোগটা একটা বড়ভাবে দেশের জনগণ এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দিয়েছেন। সো এখন তো আর আমার কোনো টেনশন নাই, এখন শুধু কাজ। সো ববি ভাই, আমরা তো আপনার দায়িত্ব কতখানি আপনি উপভোগ করছেন সেটা বুঝতেই পারছি, পাশাপাশি আমরা তার প্রতিফলনটাও দেখতে চাই। আর দায়িত্বের পাশাপাশি আসলে পারিবারিক জীবনটাও কিন্তু আমাদের জীবন অনেক বড় একটা গুরু দায়িত্ব। সো চলুন, আজকে আপনার জন্য আমার একটা ছোট্ট সারপ্রাইজ রয়েছে, দেখি সারপ্রাইজটা আপনাকে কতটা আসলে মন ভালো করে দেয়। আমরা একটু সামনের দিকে হাঁটছি। চলো চলো। ববি ভাই, সারপ্রাইজ পেতে তো সবসময় ভালো লাগে নিশ্চয়ই। আমাদের আজকের সারপ্রাইজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো মোটামুটি। কেমন লাগলো আমাদের সারপ্রাইজ? ওয়ান্ডারফুল সারপ্রাইজ। এত ফর্মালি সালাম দিয়ে কেমন আছেন বলনি বলে অলমোস্ট 20 বছর হয়ে গেছে। তাহলে আমরা অনার। কথাটা সত্যি। তো ভাবির কাছ থেকে একটু জানতে চাই যে ডে টু ডে লাইফে ভাইয়ের সাথে দেখা হওয়ার সুযোগ কি হয়? এত ব্যস্ত মানুষ হয়ে গেছে। এখন কম হচ্ছে, দেখাটাও হচ্ছে ডেইলি বেসিসেই হয়। হয়তো অফিসে যাওয়ার আগে সকালে দুজন চা কফি এখনো চেষ্টা করি খাওয়ার, আর রাতে যখন ফেরত আসে তখনও কিছুক্ষণ প্লিজ কথা বলার বা বসার, কি হলো কি না হলো এগুলো চেষ্টা করছি, কিন্তু এখন খুব ডিফিকাল্ট হয়ে গেছে। লেট নাইট পর্যন্ত জাগতে হয় ভাইয়ার জন্য। লেট নাইট পর্যন্ত নর্মালি কিন্তু ওনার ব্যস্ততার জন্য লেট নাইট ওনার বেশি হয় আমার থেকে নর্মালি হতো। সো আমার দুজনের এই সময় টাইমিং গুলো খুব একটা ভদ্র না, ম্যাচ করে নিতে হয়। সো আপনি তো কোর্টের রেগুলার প্র্যাকটিস করছেন, সো আপনারও একটা মর্নিং টু নাইট পর্যন্ত স্ক্যাজুয়াল থাকে। যখন ভাইয়া একটু ফ্রি থাকে তখন কিভাবে করে টাইমটা মেনটেন করে নেন দুজনের মধ্যে? দুজনই যখন ফ্রি থাকি তখনই বসে গল্পটা করা হয়, এবং আমরা সবসময় চেষ্টা করেছি যে প্রতিদিনই কিছুক্ষণ হলেও যাতে চায়ের উপর বা কফির উপরে আমরা একটু কথাবার্তা বলতে পারি, যে কি হচ্ছে, বাচ্চাদের কি অবস্থা, স্কুলে কি করছে, বা আমার প্রফেশনালি আমি কি করছি, ওনার কাজে যদি কিছু ডিসকাস করার থাকে আমার সাথে সেটা। তো ওটা সবসময় চেষ্টা করি, ব্যস্ততার মাঝেও চেষ্টা করি। আর অনেক সময় হয় উনি বেশি ব্যস্ত, অনেক সময় হয় আমি বেশি ব্যস্ত, ইদানিং উনি একটু বেশি ব্যস্ত হচ্ছেন, তো হয়তো সময়টা একটু কম হয়, কিন্তু তাও কোয়ালিটি সময় কাটানোর চেষ্টা দুজনেই করি। শুধু আমি যে করি তা না, উনিও করেন যথেষ্ট। দুজনকে মিলিয়ে আসলে ফোকটা দিতে হয়। ভাইয়া একটু বলবেন এটা কত বছরের জার্নি? যদিও ছেলেদের এটা কম মনে থাকে। আমাদের অলমোস্ট 20 বছরের জার্নি। সো এবং এই 20 বছরে একটা জিনিস সবসময় হয়েছে যে আমাদের ভেতরে কমিউনিকেশন কখনো স্বল্প হয়নি। এই এটা আমার তৃতীয় নির্বাচন ছিল, এর আগের দুটো নির্বাচনে স্বৈরাচার আমল ছিল। বাট নির্বাচনের সময়গুলোতে যেমন আমরা একদম কিছু করার সময় পাই না, একদম ঘুমানোর সময় পাই না, টু বি ভেরি অনেস্ট উইথ ইউ। বাট যখনই নির্বাচনের এইসব ঝামেলার ভেতরে গেছি, উনি সবসময় পাশে ছিলেন। ইদার একদম লিটারালি আমার পাশে আছেন, বা নির্বাচনের বড় বড় বেশ কিছু দায়িত্ব উনি নিজের ঘাড়ে নিয়ে নিচ্ছেন। সো ওই হিসেবে আমাদের কখনোই গত অলমোস্ট 20 বছর, আর কয়েক মাসে 20 বছর পা দেবে, অলমোস্ট 20 বছরে কখনোই আসলে আমরা দূরে যাইনি, দূরে হইনি। কমিউনিকেশনে সবসময় আমরা এই একটা জিনিস সবসময় ইটস নেভার একটুও ডিসরিগার্ডেড হয়নি আর কি। পরিচয়ের গল্পটা একটু শুনতে চাই। বলেন স্যার। পরিচয়ের গল্পটা হচ্ছে, আমি আমার সেকেন্ড মাস্টারটা করতে অক্সফোর্ডে গেলাম, তো ওখানে উনি অক্সফোর্ড বিজনেস স্কুল, যেতে সাইড বিজনেস স্কুল আছে অক্সফোর্ড ইউনিভার্সিটির, ওখানে MBA করছিল। তো ওখানে একজন কমন ফ্রেন্ডের মাধ্যমেই আমাদের পরিচয়। তখন জানতে পারলাম যে ওনার স্কুলিং মেপল লিফ ইন্টারন্যাশনাল স্কুল ছিল, আমারও কিন্তু স্কুল একই স্কুলে, কিন্তু বয়েজ বিল্ডিং গার্লস বিল্ডিং আলাদা ছিল বলে স্কুল লাইফে কখনো দেখা হয়নি। তাছাড়া আমার থেকে বয়সে বড় ছিলেন, দেখে মনে নাও হতে পারে কিন্তু ছিলেন, তো সেই কারণে দেখা হয়নি স্কুলে কখনো। সো যার সাথে একই স্কুলে কিন্তু কখনো দেখা হয়নি, তারপরে বাংলাদেশি, সেটা অক্সফোর্ডে গিয়ে, তাও দুটো ডিফারেন্ট ডিপার্টমেন্টে দেখা হওয়াটা ওয়াজ আ কোইন্সিডেন্স। অ্যান্ড হয়তো ভাগ্যে লেখা ছিল বলেই দেখা হয়েছে। তখন দেখা হলে না বেশি আপনও লাগে, কারণ দেশের একজন মানুষ, আবার একই স্কুলের, তো এই জন্য কি মনে হয় সখ্যতাটা খুব দ্রুত হয়ে গেছে?
এটার উত্তর ওনাকেই আমি দিতে দেব আগে। Please, প্রথমে দেখে কি আপন মনে হয়েছিল কিনা? না আসলে শুরুতে যেটা হয়েছিল যে মানে তখন ইতিমধ্যে আমারও অনেক বছরের মানে 10-12 বছর বা 8-10 বছরের কাজের অভিজ্ঞতা, মানে বিশ্ববিদ্যালয় শেষ করে 8-10 বছর কাজ করে আমি মাস্টার্স করতে গেছি। উনিও একটা মাস্টার্স ডিগ্রি করে তারপর কয়েক বছর বাংলাদেশে কাজ করে আবার মাস্টার্স করতে গেছে। সো সবার একটু বয়স টয়স হয়েছে, সবাই প্রফেশনাল হয়ে গেছি। সো তখন আর ওই তুমি কোন দেশি বা কী দেশি এগুলো আসলে কোনো বড় পরিচয় ছিল না। এবং রাদার মনে করেন আচ্ছা ঠিক আছে ইউনো সোর্ট অফ বিদেশে এসে আবার এত বাংলাদেশ প্রীতির দরকার নেই বিদেশে এসে আর কি। হ্যাঁ, তো এরকম একটা 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 মনোভাব ছিল। সো আমরা প্রথম কয়েক মাস দেখা হবার পর খুব বেশি আসলে কথাবার্তা বা কমিউনিকেট করি, বেসিক ভদ্র কমিউনিকেশন, দেখা হলে কেমন আছো, ভালো Hi, আছো, hello, হ্যাঁ হ্যাঁ। এইটুকু, এর ভদ্রতার বাইরে কিছু হয়নি। কিন্তু প্রথম কয়েক মাস পর কিছু কারণে মানে হয়তো আমাদের মিউচুয়াল পরিচিত কিছু লোকজন ছিল, তাদের মাধ্যমে কিছু কারণে আমাদের একটু লম্বা আলোচনা হবার সুযোগ হয়। লম্বা আলোচনা একবার করার পর থেকে এই 20 বছর চলে গেছে। আচ্ছা, তারপরে বন্ধ হয়নি, না, exactly. আলোচনা চলমান। হ্যাঁ। প্রথম কফি খাওয়ার জন্য অফারটা কে দিয়েছিল? অনেক কফি না, ওটা মনে হয় ডিনার ছিল। একটা চাইনিজ রেস্টুরেন্ট ছিল অক্সফোর্ডে, তখন বেশ নাম করা ছিল, আমার দুজনেরই পছন্দের ছিল। ওখানে কফি প্রথমে কি এটা কি চায়ের দাওয়াত ছিল, আমি দেরি করেছি আসতে, তারপরে ডিনার হয়ে গেছে, এরকম কিছু একটা ছিল। প্রথম ছিল আমি বলেছিলাম মানে again, আমি বইয়ের দোকানে অনেক সময় কাটাতাম, আর ওখানে আবার ক্যাফেগুলো বইয়ের দোকানের সাথে থাকে, তো ওনাকে দাওয়াত জানিয়েছিলাম যে চলেন একটা কফি খাই একসাথে। উনি বলেছিলেন আধা ঘন্টা সময় দাও, আমি আসছি। আধা ঘন্টা পর 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টা পর উনি এসেছেন। তো এটা হলো একদম প্রথম আমরা যখন মানে জাস্ট আমরা দুজন এবং উইথ দ্য ইন্টেনশন যে না মানে একটা লম্বা আলোচনা হয়েছে, আমাদের কানেকশন একটা এক আলোচনাই হয়ে গেছে। সো তারপর প্রথম দেখা হোক। আচ্ছা, এই প্রথম জন্য দেখা। এখানে একটু আমি এর পরের প্রথম দেখা, এর আগে আমাদের এখানে অনেক দেখা হয়তো হয়েছে। এটা হচ্ছে ওনার ভার্সন যে আমি 2.5 ঘন্টা পরে যেটা সত্য, এসেছি। যেটা ফ্যাকচুয়াল। না, এটা আমি শিওর না এটা ফ্যাক্টস এটা factual। কিনা, কারণ আমার মনে হয় না আমি 2.5 ঘন্টা পরে এসেছি, আর আমি কখনো বলিনি আমি আধা ঘন্টা পরে আসবো। মানে কথার কথা উনি কিছুক্ষণ পর যখন আসছে। ফোন দিয়ে বললেন যে চায়ের জন্য আসো, চলো চা খাই একসাথে, আমি বলছি আমার একটু সময় লাগবে। তো আমার বাসায় তখন লোকজন ছিল, তাদেরকে বিদায় দিয়ে রেডি হয়ে প্লাস ততক্ষণে তো একটা কানেকশন হয়ে গেছে, সো একটু সাজুগুজু করতে তো সময় লাগে। সো রেডি হয়ে যেতে যেতে কিছুক্ষণ পরেই গেছি, বলেছি হয়তো 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা হয়তো না। ছেলেরা টাইমটা কাউন্ট করে, ঘড়ি থেকে 2.5 ঘন্টা। আর মেয়েরা নিজের না, না, আমি কিন্তু যতটা again, ভালো হয়েছে, আমাকে আমি just সুযোগ দিয়েছি, একটা উনি জিনিস লাইব্রেরিতে পরিষ্কার বসে করি, আমি পড়ছিলেন। কমপ্লেইন করছি না, আমি জাস্ট ফ্যাক্ট স্টেট করছি। আমি 2.5 ঘন্টা পর আমি খুশি ছিলাম, আমি সেটা বলছি না যে কেন 2.5 ঘন্টা, সেটা না। বাট আই থিঙ্ক ভাবি ওই দিন ডিসাইড করে ফেলেছে যে এই ছেলের ধৈর্যের পরীক্ষা নিয়ে আমার হয়ে গেছে, সে যেহেতু অপেক্ষা করতে পেরেছে। পরীক্ষা আগে হয়ে গেছিল। না, পরীক্ষা এখনো চলছে। আচ্ছা, ঠিক Let's আছে, put it fair that way. চলতে থাকবে। পরীক্ষা চলতে থাকবে। এটা চলমান, হ্যাঁ। চলমান। তারপরে পরিণয়, বিয়ে হলো কত বছর পরে? কত বছর বিয়ের করার সিদ্ধান্ত তো আমাদের কয়েক মাস। 2-3 মাসের মধ্যেই নিয়ে নিলাম, কারণ উনি যে কথাটা এর আগেও বললেন যে ততক্ষণে না দুজনই একটা ম্যাচিওর হয়ে গেছিলাম, মানে কেউই বাচ্চা ছেলে বা বাচ্চা মেয়ে ছিল না, মানে সব পড়াশোনা শেষ করে বেশ কিছু বছর কাজ করে তারপরে হাইয়ার আরও পোস্ট গ্রাজুয়েট ডিগ্রিজের জন্য ওখানে যাওয়া। সো একটা ম্যাচিওরিটি লেভেল চলে এসেছিল 3 মাসের মধ্যেই, মানে আই থিঙ্ক আমরা দুজন মোটামুটি বুঝে গেছি যে এই সেই ব্যক্তি। তো তার জন্য আর সময়টা বেশি নেয়নি, 3 মাসে আমরা সিদ্ধান্ত নিলাম, তারপরে আমাদের ফ্যামিলিজ গট ইনভলভড, আর আই থিঙ্ক 7 মাসের মধ্যেই আমাদের আক্ত হয়ে যায়। এটা ছিল 2007-এ, 7 মাসের মধ্যেই আক্ত হয়ে যায়, মানে ডিগ্রি শেষ করে দেশে ফেরত এসে 9 মাস, 8-9 মাস আক্ত হয়েছে, 8-9 মাসে আর কি। হ্যাঁ, বাট আমরা মানে লাইক করবো এটা ডিসিশন হয়ে গেছে তার 2-3 মানে মাসে। ওভারঅল পরিচয়ের কতদিনের মধ্যে? 7-8 না, না, পরিচয়ের অলমোস্ট 1 বছরের মধ্যে। হ্যাঁ পরিচয়ের 1 exactly। বছরের মধ্যে। সেপ্টেম্বরে পরিচয় হয়েছে 2006, আর সেপ্টেম্বর 7-এ আমাদের আক্ত। সেপ্টেম্বরের শেষের দিকে পরিচয় হয়েছে, পরের বছর সেপ্টেম্বরের শুরুর দিকে আক্ত হয়েছে। হ্যাঁ। সো 1 বছর ধরে না আর কি, about প্রেমটা 11 কি months তাহলে plus। বিয়ের আগে হলো না বিয়ের পরে হলো? ওটা ফুলি আগেই হয়েছে, না মানে আমি বললাম পুরোপুরি আগে। বিয়ের আগে প্রেম ছাড়া আর কিছুই হয়নি। I don't think আমরা কোনো serious কথা বলেছি। নরমালি হয়তো এভাবে হয় না, বাট সত্যি মানে অ্যাবসলিউট সত্যি কথা বলছি, প্রথম একদিন যখন আমরা লম্বা কথা বলেছি, প্রথম একদিন, মানে এর আগে আমরা পরিচয় 2-3 মাস হয়ে গেছে, বাট প্রথম একদিন যখন আমরা অ্যাকচুয়ালি লম্বা বসে কথা বলেছি, এরপর থেকে আমরা আর আলাদা হইনি। মানে ওই যে প্রথম যেদিন কথা জিনিসটা বলেছি, ওই যে এমনই ছিল। 2.5 ঘন্টা যে বসেছে না, তার পরের দিন বিকেলের গল্প, মানে ইমিডিয়েট পরের দিন বিকেলের গল্প।
সো মানে ওই যে একদিন আমরা লম্বা কথা বলেছি, এরপর 20 বছর হয়ে যাচ্ছে, আমরা কিন্তু আলাদা হইনি। এটারই আমাদের ম্যাচ, আমাদের তো দুটো কন্যা সন্তান। মাশাআল্লাহ। ওনাদের একটা কনসিস্টেন্ট কমপ্লেইন হচ্ছে যে আমরা চারজন যখন গল্প করতে বসি অনেক সময় আমি আর ওদের বাবা ওদের কথা পুরো ভুলে যায়, কারণ আমরা কথা বলতেই থাকি। মানে উনি আমরা দুজন গল্প রাজনীতি, করতে থাকি। আমি ল, এই দুটো তো একটু ইন্টারকানেক্টেড। সো আমাদের কথার কিন্তু শেষ নেই এখনো। ফরচুনেট না আনফরচুনেট জানি না, বাট আমার মেয়েরা রেগুলার বেসিসে নালিশিতে থাকে যে তোমরা কথা বলা শুরু করলে তো ইউ স্টপ, মানে আমাদের কথা ভুলেই যাও। হ্যাঁ, ওদের কথাই বলে ভুলে যায়। ওরা বলে পাশে অনেকক্ষণ চুপচাপ বসে থেকে তারপরে চলে যায়। বাবা মা কথা বলছে। মেয়েদের সাথে যখন কোয়ালিটি টাইম স্পেন্ড করা হয়, মোস্ট অফ দ্য টাইম অ্যাকচুয়ালি আপনারা কি করেন? আড্ডা, মুভি দেখা, লাইক মোস্ট অফ দ্য টাইম আড্ডা। মোস্টলি গল্প, আগে মুভি দেখাটা অনেক বেশি হতো, বাট ইদানিং সবার ব্যস্ততা, বিশেষ করে ওনার ব্যস্ততা বেড়ে যাওয়ার পর উইকেন্ডসেও খুব একটা একসাথে বসে হয়তো মুভিটা দেখা কম হয়, কিন্তু গল্পটাই সবচেয়ে বেশি হয়, এখনো হয়। মেয়েরা কে কি করছে? আমার বড়টা হচ্ছে ও লেভেল দেবে, ও ক্লাস 9-এ সানবিমসে আছে। ছোটটা ক্লাস 4-এ, ও সানবিমসে আছে। ওদের দুজনের আবার 5 বছরের একটা ডিফারেন্স। সো মানে মোটামুটি বড় হয়ে গেছে। অ্যাজ এ ফ্যামিলি আমরা গল্প করতে পছন্দ করি। আই থিঙ্ক একটু বেশি আড্ডা আমরা অ্যাকচুয়ালি পছন্দ করি আড্ডাটা অ্যাজ এ দিয়ে তো ফ্যামিলি। শুরু হয়েছিল। Fair enough. ভাবির হাতের রান্না কোনটা সবচেয়ে বেশি পছন্দের আপনার? ভাবির হাতের এমন কোনো রান্না নেই আমার পছন্দের না। ইন রিসেন্ট টাইমস, মানে গত বেশ কিছু বছরে অবভিয়াসলি ব্যস্ততার কারণে রান্না টান্না কম করা হয়, বাট এক সময় ছিল যখন রান্না আরও বেশি করা হতো, আমি রেগুলারলি এইটা ডিমান্ড করতাম, সেটা ডিমান্ড করতাম। স্পেসিফিক কিছু জিনিস ছিল যেগুলো আমি আরও বেশি পছন্দ করতাম, তারও বেশি ডিমান্ড করতাম। উনিও আমার প্রতিও সিমিলার ডিমান্ড করতেন। হ্যাঁ, বাট ইন রিসেন্ট টাইমস আসলে একদমই রান্না করা হয় না। পছন্দের খাবার? একটা জিনিস বলবো, ডিমান্ড কিন্তু উনি কখনোই করতো না। উনি না, ঠিক করতাম ডিমান্ড তো। করার মতো মানুষই না। জান, এটা করলে কিন্তু ভালো হয়, এভাবে করে sweet. বলে ওই তো, ডিমান্ড demand করতো না। আবদার। খাবার ব্যাপারে ডিমান্ডটা কিন্তু আমি করি, সেটা সেও জানে। ভাইয়ের হাতের পছন্দ? খুব মজার রান্না করে, ইনফ্যাক্ট সব ধরনের রান্না করতে। ওই যে একটা ধারণা হয়েছে না যে বাঙালি ছেলেরা রান্না করতে জানে না, হয়তো করলে বেশি হলে একটু নুডলস বানাতে পারে, সেটা কিন্তু একেবারেই না। বিরিয়ানিও রান্না করেছে, রেগুলার মুরগি বলেন, গরুর মাংস বলেন, সব কিছু রান্না করেছে, বাঙালি রান্নার কন্টিনেন্টাল সব বাঙালি বলে, সব। মানে আমরা যখন বাইরে না, ছিলাম, আমি আই আসলে থিঙ্ক বেশি রান্না করতো। বেশিরভাগ সময় আপনার ইউরোপিয়ান টাইপের ডিশেস তৈরি করতাম ওনার জন্য। লোকালও করেছে অনেক। লোকাল হলো রেগুলার ভাত ডাল খাওয়া আর কি, হ্যাঁ, মানে লাইক ভাত মাংস, বিরিয়ানিও এই করা জিনিসপত্র। হ্যাঁ, হয়েছে। বাট মানে যখন একটু এক্সোটিক কিছু, তখন বেশিরভাগই আমি ওনার জন্য আর কি মোর ইউরোপিয়ান কন্টিনেন্টাল এই ধরনের খাবার দাবার বানাতাম আর কি। ওয়াও, মানে যারা ভাবে যে বাঙালি ছেলেরা রান্না করতে পারে না, ভুল ধারণা। অথবা হ্যাঁ, এবং যারা মানে রাজনীতি করে তারা তো কিচেন মানে চিনেই না, ব্যাপারটা এরকম হয়, কিন্তু আসলে একদমই তা না না, নয়। রান্না করতে পারাটা ওভারঅল এডুকেশনের আই থিঙ্ক একটা বড় অংশ। মানে এভরিবডি, a big part of our lives is food, মানে খাবার দাবার আমাদের জীবনের একটা বড় অংশ। যদি আমি খাবারের বড় বেশি শৌখিন না, উনি অনেক শৌখিন, হ্যাঁ, তবে মানে খাবার আপনি যদি বেশি শৌখিন নাও হন, রান্নাটা আমার মনে হয় মানে খুব গুরুত্বপূর্ণ একটা স্কিল বলেন, ট্রেড বলেন, প্র্যাকটিস বলেন, আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ এবং সবার সবার জন্য। এটা জানা থাকা হ্যাঁ, উচিত। সবার, ছেলে মেয়ে নির্বিশেষে। এবার একটু পারফেক্ট কাপলের কথা বলি। আমরা পারফেক্ট কাপল সবসময় একটা জিনিস জানি যে দুজন দুজনকে সাপোর্ট করলে দুজনের ক্যারিয়ার বা সাকসেস সম্পূর্ণটাই আসে। তো এই জায়গা থেকে আমি আপনাদের দুজনের গল্প শুনে সেটা আসলে উপলব্ধি করতে পারছি, তো আমার কাছে খুব ভালো লাগছে। ভাবি, একটু বলুন যে ভাইয়ার সাপোর্টগুলো আসলে কোন কোন দিক থেকে হয় আপনার জন্য সবচেয়ে বেশি? কারণ আপনাকে তো প্রতিদিনই অনেক চ্যালেঞ্জ ফেস করতে হয়। জি জি, অত্যন্ত গুরুত্বপূর্ণ উনি যে ভূমিকাটা আমার লাইফে গত 20 বছর ধরে রেখেছে। কারণ ধরেন এখন দেখবেন অনেক হাজবেন্ডই আছে, তারা হয়তো মুখে বলছে যে আমি চাই আমার স্ত্রীর একটা ক্যারিয়ার হোক, সাকসেসফুল হোক, কিন্তু শুধু মুখে বললে তো হবে না। এটার মানে একজন গৃহিণী যখন বাইরে গিয়ে কাজ করে, ঘর সংসারের কাজ তো নিজে নিজে হয়ে যাবে না। সো তার মানে তার হাজব্যান্ডের তখন 50% টাইম সংসারে দিতে হবে। দুজন মিলেই ঘর সংসারের কাজগুলো সামলাতে হবে, দুজন মিলেই বাচ্চা কাচ্চাকে বড় করার যে কাজগুলো, স্কুলে ওঠানো, স্কুলে নামানো, দায়িত্বগুলোকে ভাগ করে নিতে হবে। হবে। তো উনি সবসময় ভাগ করে নিয়েছে, উনি শুধু মুখে বলেন। অ্যাকচুয়ালি প্রথম জীবন থেকেই, ইনফ্যাক্ট আমার তো মনে পড়ে আমাদের বড় মেয়ে যখন স্কুলে করলো, ফার্স্ট কয়েক বছর স্কুলের বাবা মারা ওনাকেই চিনতো, কারণ উনি অনেক বেশি আমার থেকে স্কুলের দায়িত্বটা তখন নিয়েছেন। সো এইভাবে সবসময় দায়িত্বগুলো ভাগাভাগি করে নিয়েছি, এখনও তাই করছি।
কোনো সময় হয়তো আমার কাজের লোড যখন বেশি হয় উনি ঘর সংসারের দিকে আরেকটু নজর বেশি দেন, ওনার কাজের লোড বেশি হলে আমি নজর দিই। তাছাড়া আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলিজ আছে, আমার শ্বশুর শাশুড়ি আছে, বাবা মা আছেন, লাকি আমরা, ওনারা এখনও আছেন আমাদের সাথে। সো দরকার হলে দুজনই ব্যস্ত হলে তখন নানি দাদিদের উপরে একটু চাপিয়ে দিই আমরা। এভাবেই 20 বছর ধরে হয়ে এসছে। অনেক পজিটিভ কথা তো শুনলাম ভাবি, বাট সব মেয়েদের কিন্তু কমপ্লেইন থাকে যে আমার হাজবেন্ড এটা না, বা আমাকে সময় দেয় না, বা এটা করে না। একটা খারাপ গুণ প্লিজ, একটা। হ্যাঁ, একটার বেশি বলতে পারবো আমি শিওর, একটু খুঁজলে। খারাপ কিনা জানি না, মাঝে মাঝে একটু শর্ট টেম্পার, যে হঠাৎ করে রেগে যায়, কিন্তু যত তাড়াতাড়ি রাগে অতই তাড়াতাড়ি রাগটাও চলে যায়। হ্যাঁ, বাট এই যে হঠাৎ করে রেগে গেল, হঠাৎ করে রেগে গিয়ে একটা কিছু বলে ফেললো, ওরকম করে। সে রাজি হবে কিনা মানতে, এটা আমি ঠিক সত্যি না। হ্যাঁ, এই যে বলবে সত্যি না না। না, মানে এই কথা সত্যি না কেন, যে আপনি যদি এখন লাইভ তাকে যদি জিজ্ঞেস করেন যে আমি হঠাৎ করে রেগে গেলাম, যাও, আমি হঠাৎ করে রেগে কিছু বললাম, কাউকে কি নেতিবাচক কিছু বলেছে কিনা কখনো রেগে, এটা জিজ্ঞেস করেন। হ্যাঁ, কাকে বলেছে? যার সাথে রাখছো তাকেই বলেছো। আপনাকে কখনো বলেছি? কি বলেছি? অনেকবার। না, এই কথাটা সত্যি না। আই থিংক এটা যদি কন্টিনিউ করতে থাকি, না, আর অনেক কিছু না, বেরিয়ে আসবে। এখানে কোর্ট লাগবে, উইটনেস লাগবে। আমার 2 কন্যা সন্তান আছে, তারা উইটনেস হবে, তারা আপনাকে পরিচয় করে দেবে। তারা ভয়ে এই চুটে কথা কিছু সত্যি না। বলতে পারবে No না। problem. ওই যে বাবা সামনে দাঁড়িয়ে বলো আমি এটা বলেছি, ওরা তখন চুপ হয়ে এরকম দাঁড়িয়ে থাকে, এদিক এদিক তাকাতে থাকে, যে কার সাইড নেবো বুঝতে পারছি না। এখন অ্যাকচুয়ালি কার মাথাটা ঠান্ডা করতে হবে, তার সাইড নিয়ে বলতে হবে, হ্যাঁ, কারণ exactly. মেয়েরা অলওয়েজ এভাবে করে মেইনটেইন করে ওরা আসে। অনেক চালাক, ওরা কারো সাইড নেবে না, ওরা মুখ বন্ধ করে দাঁড়িয়ে থাকবে, যে কারোর সাথে ওদের ঝামেলা চায় না। বাট হ্যাঁ, যখন রেগে যায় তখন যার উপরে রাগে তাকে তো একটু ঝাড়াঝাড়ি করেই। ইটস নরমাল। তো রেগে অনেক কিছু বলেছে আমাকে, এই 20 বছরে বলে যিনি তা না, এইটাও কিন্তু বলার সত্যি না। পরে আবার এসে সরিও বলেছে। এটা হচ্ছে সবচেয়ে বেস্ট, এটা important. কোয়ালিটি। এন্ড জি। আমার মনে হয় এটাই থাকা উচিত, যে আমি আচ্ছা, রেগেও ওই গেলাম, কথাটা সত্যি হয়নি। আমি again, Okay. এখন আর With আমি protest. এখানে With with protest আমি চুপ with থাকছি। protest. With ওকে, protest, নো ঠিক আছে। প্রবলেম। আমরা আর এই বিতর্ক বা তর্ক কন্টিনিউ করতে চাই না, আমরা একটু এই জোনটা চেঞ্জ করতে চাই। এন্ড একটু সামনের দিকে যেতে যেতে বাকি গল্পটা শুনি, কারণ ভাবি থাকাতে আমি অনেক কিছু জানতে পারছি। সো ববি ভাইকে জানতে হলে ভাবিকে আমাদের প্রয়োজন হবে অল দ্য টাইম। ভাবি সব ফাঁস করে দেবে। এবার একটু ঈদের গল্প শুনবো, কারণ জীবনের দীর্ঘ একটা সময় দুজন মিলে একসাথে পার করছেন। কিন্তু ছোটবেলারও তো কিছু আমাদের শৈশবের স্মৃতি থাকে, ঈদের গল্প থাকে। আগে ভাবিটা শুনি, রাইট? ঈদ সবসময় ছিল অল অ্যাবাউট দ্য ফ্যামিলি। সো ঈদ মানে নানা বাড়িতে যাচ্ছি, বিভিন্ন আত্মীয় স্বজন তাদের বাসায়, আমাদের চাচাদের বাসায় যাচ্ছি। তো ঈদের পুরো দিনটাই প্রায় এটা নিয়েই কাটতো। এবং Home ইনফ্যাক্ট district নেক্সট কোথায় দুদিন ভাবির? আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে কুমিল্লা, কিন্তু বর্ন অ্যান্ড ব্রট আপ যেহেতু সব ঢাকাতেই, ঢাকা বেসডই, সবাই ঢাকায় আত্মীয়-স্বজন ছিলেন, সবাই। সব আত্মীয় স্বজন ঢাকাতেই। সো ঈদের 3 দিনই প্রায় ওই আত্মীয় স্বজনের বাসায় যাওয়া, আবার তারা যখন আমাদের বাসায় আসছে তাদেরকে এন্টারটেইন করা, এটা নিয়েই কেটে যেত। তো বেশ মজা হতো, কারণ কাজিনস ছিল মায়ের সাইডে অনেকে। সো লাফালাফি, হইচই, চাঁদ রাতে একসাথে মেহেদি দেওয়া, চাঁদ রাতে মেহেন্দি দেওয়া আইসক্রিম একসাথে, খাওয়া। তারপরে হ্যাঁ সবকিছু, আইসক্রিম খেতে যাওয়া ঈদের দিন বাইরে বিকেলে, তারপরে ঈদি নিয়ে মারামারি খাড়াখাড়ি, কে কত বেশি ঈদি পেয়েছে। তো I ওরকম think ওই বেশ মজাই সময়টাতে আমাদের কেটেছে। কাজিনসদের মধ্যকার বন্ডিংটা আরো অনেক ভালো ছিল। হ্যাঁ, কিন্তু আমি কিন্তু এই একই জিনিস আমার বাচ্চাদের মধ্যেও দেখি। আর ভাইয়ার ঈদ কেমন ছিল? ছোটবেলায় তো আমাদের মোটামুটি সবারই রীতি সিমিলার আর কি, না? কাজিনরা সব সালামি পাওয়া, এক একটা বাসায় যাওয়া, মুরব্বীদের সাথে কাজিনদের সাথে খেলা, এই জিনিসগুলোই তো। ছোটবেলায় মাথায় ওগুলো রেজিস্টারও করতো একভাবে, ইউনো। সো এখন when we look back, we reminisce যে এত মজা, এত কিছু এখন আমাদের সন্তানরা করছে। এখন আমাদের ভিন্ন টাইপের মজা, সন্তানদের মজা দেখে মজা, আবার আমাদের কিছু দূর তো একটু দায়িত্বের চাপও থাকে, আমাদের পরিবারের সাথে, বৃহত্তর পরিবার মানে রাজনৈতিক পরিবার, তাদের সাথে অনেক সময় কাটানোর ব্যাপার থাকে। ওগুলোর ভিতরে আবার ভিন্ন ধরনের অনেক আনন্দ থাকে। দায়িত্বও থাকে। হ্যাঁ, কিছু তো থাকে, বাট ওগুলোর ভিতরে একটা ভিন্ন আনন্দ থাকে। বাট সালামি তো নিশ্চয়ই এখন অনেক দিতে হয়। না, এখন তো খুব মুশকিল ভাই। এখন দিতে হয়, মানে সালামি যেমন আগে- ছোটবেলায় আর কি খুব খুশির জিনিস ছিল, এখন খুব দুঃখের জিনিস ভাই। টেনশন। এক্স্যাক্টলি।
আচ্ছা ভাবি, আমরা সিম্পল লাইফ লিড যেভাবে করে করি, এই যে চাইলেই হুট করে একটু শপিং মলে চলে গেলাম, ঈদের সময় দেখে শুনে হাজবেন্ডকে দেখিয়ে মানে শাড়ি কিনলাম বা ড্রেস কিনলাম, সেটা তো আর এখন না হয় সেটা না। এখন না, সেটা আগে হতো কখনোই না। হতো না। আগে হতো না। মানে আমি শপিং জিনিসটা খুব বেশি পছন্দ করি। আপনার পাঞ্জাবি এত সুন্দর সুন্দর, এটা কে কিনে দেয়? বেশিরভাগই উনি চুজ করেন, বেশিরভাগই। এক সিগনিফিকেন্ট নাম্বার আমি চুজ হ্যাঁ, করি। এই জন্য সিগনিফিকেন্ট নাম্বার মানে তো ওই হিসেবে না, বেশি তাছাড়া ভাগ। গিফট না, শাশুড়ি তাছাড়া দিচ্ছে, gift আছে। ওনার শাশুড়ি মানে আমার মা দিচ্ছে। গিফট অনেক আসে, সেখানে আর কি আমি যেগুলো পছন্দ করি সেগুলোই করি। হ্যাঁ, হ্যাঁ, তবে মানে আমার মা, শাশুড়ি, বোন, মানে ভাই, তাদের মানে কাছের লোকজনের কাছ থেকে যে গিফটগুলো আসে সেগুলো তারা অলরেডি জানে আমি কি পছন্দ কি পরবে করি। কি পরবে So, না। ওই ধরনের জিনিসই দেন। আর ভাবির কোনো কমপ্লেন নেই যে তুমি না, তো আমাকে কমপ্লেন কিছু পছন্দ একেবারেই করে নেই, কিনে কারণ দিলে না। আমি আমার জিনিস নিজে পছন্দ করে কিনতে চাই। সো আমার সারপ্রাইজ গিফটস এগুলো একদম পছন্দ না। আমাকে ওনাকে সারপ্রাইজ গিফট দিলে দিবেন খাবার। সেটা আমার পছন্দ, আমি সবকিছু পছন্দ। এছাড়া আমি নিজে পছন্দ করে কিনতে চাই। আমি তো ওনার লাভের উপর লাভ দেখছি, শপিং করতে হয় না বউয়ের জন্য, এই এক কথা বলেই পারবে যে এটা অনেক শান্তি। হ্যাঁ, আমি তো শান্তি না, নিজের জন্য হ্যাঁ। করি। হ্যাঁ, অনেক নিজের জন্য করে না, যেটা বরং ভাবির উপরে pressure সবার জন্য করে, কিনতে যাতে হয়। প্রেশারটা তখন আমার উপরে হয়, কারণ সবাই ভাবে যে কি ব্যাপার, এই কোনো ভালো কাপড় চোপড় পরছে না কেন উনি। না, খারাপ কাপড় চোপড় করি না। মানে খারাপ না, বাট হয় না শখ করে পছন্দ করে কাপড় চোপড় পরা একেবারেই না। মানে কাপড় ইনফ্যাক্ট পরতে হবে ভাই, একটা ওনাকে নিতে হবে কোনো তাতে। কিছু কিনতেই আমি দেখিনি, শুধু বই কেনে। আমরা যখন বাইরেও যাই, আমি মেয়েদের নিয়ে যদি দোকানপাটে ঘুরি, সে লাইব্রেরিতে চলে যায় বা বইয়ের দোকানে চলে যায়, ওখানে বই কেনে বা বই পড়ে বসে। এই একটা জিনিসে সে প্রচুর টাকা পয়সা স্পেন্ড করে, সেটা হচ্ছে বই। দুজন মিলে একসাথে হাঁটতে বের হওয়া হয়? না, না, ইন রিসেন্ট টাইমস হয় না। একেবারেই না। Recent times হয় না। আই থিঙ্ক এই সুযোগটা শুধুমাত্র দেশের বাইরে গেলেই সম্ভব। দেশের বাইরে গেলে হয়। দেশের বাইরে গেলি, এখানে তো সব সম্ভব না। জায়গায় স্বতঃস্ফূর্তভাবে হাঁটার মতো আসলে আমাদের ইসে তো নেই। মানে আমার যেমন রাস্তায় অনেক হাঁটতে হয়, নির্বাচনের সময়, ক্যাম্পেইনিং এর সময় আমরা একসাথে হেঁটেছি তখন হেঁটেছি অনেক। রেগুলার হাঁটা তো হ্যাঁ, না, সো না, ইট ডাজন্ট হ্যাপেন। আর ওই যে টাইমিংটা ম্যাচ করা খুব ডিফিকাল্ট হয়ে যায়, তো ওনার ওয়ার্কআউট স্পেশালি আই করে। থিঙ্ক সকালে ভাইয়ারও যেমন বের হতে হয়, আপনারও বের হতে হয়। আর একেবারে ডিফারেন্ট টাইমে, যদি জিমের ইস্যুও থাকে, জিমে উনি একটা টাইমে ওয়ার্কআউট করে, আমি আরেকটা টাইমে করার চেষ্টা করি। সো একসাথে খুব ডিফিকাল্ট হয়ে যায় হাঁটা। ডিফিকাল্ট। ভাইয়ার রাজনৈতিক জীবনে আবার একটু যেতে চাই, যেহেতু শেষের দিকটাতে রয়েছি। পারিবারিক সম্পর্ক, এত দায়িত্ব, সব কিছু মিলিয়ে নতুন দায়িত্ব, মন্ত্রিত্ব, সেই জায়গা থেকে আপনার আসনের যারা রয়েছে তাদের এক্সপেকটেশন তো অনেক বেশি। শুধুমাত্র শিক্ষাক্ষেত্রে নয়, আপনি যেটা বলছিলেন যে তাদের বাড়িতে পানি না আসলে সেই দায়িত্বটাও কিন্তু এখন আপনার উপরেই বর্তায়। তো তাদের জন্য আসলে আপনার যে আসন রয়েছে, সেখান থেকে করণীয় কি কি প্ল্যান আছে? অনেক অনেক বৃহত্তর প্ল্যানস আছে, কারণ ঢাকাতে আরো মানে বৃহত্তর মোহাম্মদপুর, আদাবর, এই জায়গাগুলো আর কি আমার। এবং একটু কিন্তু ক্রাউডি এরিয়া, রাইট? সবচেয়ে বেশি মানুষ ক্রাউডেড এরিয়া না, থাকে। এত ভদ্রভাবে বলার দরকার নেই, একটু রেড জোন হিসেবে পরিচিত, ক্রাইম জোন হিসেবে পরিচিত। এবং আমাদের প্রচেষ্টা হলো যে এই পরিচিতিটা বদলে দেয়া, মানে এখানে যেন আসলে ক্রাইম কমে আসে, ক্রিমিনাল অ্যাক্টিভিটির জন্য এই জায়গাটার পরিচিতি না থাকে, এলাকাবাসী যেন আরও স্বাচ্ছন্দ্য জীবন যাপন করতে পারেন। তাদের শুধু ক্রাইম প্রবলেম না, কিন্তু ক্রাইম রিলেটেড অনেক প্রবলেম, মানে রাস্তাঘাট বন্ধ, চাঁদাবাজি, রাস্তাঘাট নেই, জমি দখল, এই ধরনের ড্রাগ ব্যবসা, অনেক ধরনের ইস্যু আছে। তো প্রত্যেকটি ইস্যুই আমরা আগামী দিনগুলোতে ট্যাকেল করতে চেষ্টা করছি। আমার নির্বাচনী ইশতেহারেও এই জিনিসগুলো ছিল, এবং কীভাবে ট্যাকেল করব, মানে বাস্তবিক সলিউশনস, এগুলো আমি নির্বাচনী ইশতেহারেই এলাকাবাসীকে দিয়েছিলাম। এখন সময় এসেছে সেটা স্টেপ বাই স্টেপ বাস্তবায়ন করার কাজ, এবং স্টেপ বাই স্টেপ বাস্তবায়ন করার কাজ আমরা শুরু করছি। ওখানে একটা বিহারি জনগোষ্ঠী রয়েছে এবং ওই এরিয়াতেই আমরা সবচেয়ে বেশি দেখি ক্রাইম, মানে ক্রাইম জোন মোট কথা। এবং সকালে হাঁটতে বের হলেও কিন্তু একটু টেনশনে বের হতে হয় যে মোবাইলটা নিয়ে বাড়ি ফিরতে পারবো কিনা। আবার এই রাতে প্রবলেমগুলো ফেরার বিকাল সময় থেকে লেট নাইট পর্যন্ত আসলে হয়, সকালে খুব একটা হয় না। বাট পয়েন্টটা হলো যে ওই জায়গাগুলোতেও আমরা আসলে বিহারি ক্যাম্পগুলোতে ক্রিমিনালরা যেয়ে আড্ডা বসায়, মানে বিহারি ক্যাম্পের অরিজিনাল লোকজন ক্রিমিনাল, দ্যাটস নট দ্য কেস। ওকে, যেহেতু একটু অন্ধকার গলি তৈরি করে রাখা আছে, সো ক্রিমিনালরা খুঁজে খুঁজে ওই জায়গাগুলোতে যায়, তারপর তাদের ক্রিমিনাল অ্যাক্টিভিটিসগুলো ওখান থেকে পরিচালনা করে। তো আমাদের প্রচেষ্টা আছে যে ওই অন্ধকার গলি মুছে দিতে, ওই জায়গাগুলোতে আলোকিত জায়গা তৈরি করতে। ইনশাআল্লাহ আগামী একটু সময় আমাদেরকে দিতে হবে, আমরা কাজ করছি। গিভ আস এ কাপল অফ ইয়ার্স, 2-3 বছর,
কারণ এগেন 2-3 বছর বলছি, অনেকের কাছে শুনতে মনে হতে পারে 2-3 বছর তো অনেক লম্বা সময় না। স্বাধীনতার পর থেকে তারা এই ধরনের অবস্থায় আছেন, সো 55 বছর হয়ে গেছে এই ধরনের অবস্থা আছেন। সো সেই জায়গা থেকে উত্তরণ করতে 2-3 বছর আসলে খুবই অল্প সময়, বাট 2-3 বছরে আমাদের অনেক কিছু করার প্ল্যানস আছে। আমরা অত্যন্ত আশাবাদী যে এগুলো বাস্তবায়ন করতে সক্ষম হব। আমরাও আশা করছি, কারণ ওই জোনটাতে আমাদের অনেক ফ্রেন্ড সার্কেল থাকে, ওরা একটু সেফ থাকুক, আমরা একটু নির্বিঘ্নে যাতায়াত করি। এবং একটা সময় ছিল মোহাম্মদপুরে আমরা কেনাকাটা করতেও যেতাম প্রচুর, আগামীতেও যাবেন। এখন সেটা মিস করছি। হ্যাঁ, আগামীতে আগামীতেও যেতে যাবেন। চাই। ববি ভাই, সো ববি ভাই এবং ভাবি দুজনকেই অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে একটা লম্বা সময় দিলেন এবং আজকে ববি ভাইয়ের অনেক কিছু জেনে গেলাম ভাবির থ্রুতে। আপনাকেও ধন্যবাদ, খুব ভালো লাগলো। ঈদ মোবারক। ঈদ মুবারক।